আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ঈদ মোবারক। আমি মাহফুজ, পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদের সাথে থাকবো। আজকে আমি আলোচনা করব এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় হুইচ ইজ গতি বা মোশন, এই অধ্যায়টি নিয়ে। তার আগে তোমাদের সবাইকে বলে নিই, তোমরা যারা এই টিউটোরিয়ালটি এই মুহূর্তে দেখছো, ক্লাস 9 অথবা ক্লাস 10 যারাই দেখছো, সবাইকে বলছি কেমিস্ট্রির পর্যায় সারণী অধ্যায়টি যেমন গুরুত্বপূর্ণ, যে অধ্যায়টি না বুঝলে তোমরা কেমিস্ট্রির ম্যাক্সিমাম জিনিসই বুঝবে না, ঠিক তেমনি ফিজিক্সের এই অধ্যায়টি ততটুকুই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ে সাফল্য পেতে হলে তোমাদেরকে কী করতে হবে? এই অধ্যায়ের প্রত্যেকটি টার্ম, ইচ অ্যান্ড এভরি টার্ম সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, বেসিক একদম 100% ক্লিয়ার হতে হবে। আর এই অধ্যায়ের মাধ্যমেই তোমাদের ফিজিক্সের মূল পড়ার যে ধারা শুরু হবে, তা অন্যান্য চ্যাপ্টারগুলোকে প্রভাবিত করবে। আর আমি আমার এই টিউটোরিয়ালে মূলত অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো করব, অধ্যায়ভিত্তিক টিউটোরিয়াল প্রোভাইড করব, সেগুলো মূলত আমি ধরে নিচ্ছি এই টিউটোরিয়ালগুলোর ভিউয়ার হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্টসরা, যারা কেবলমাত্র নতুন বই হাতে পেয়েছো। কারণ যারা টেস্ট পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী, তাদের কাছে এই আলোচনাগুলো খুবই ভ্যালুলেস, কারণ তোমরা অলরেডি জিনিসগুলো জেনে গিয়েছো, তোমরা অনেকেই জিনিসগুলো জানো। তোমাদের জন্য এই পড়াগুলো খুবই বেসিক লেভেলের হবে। আমি চেষ্টা করব আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আগে অধ্যায়ভিত্তিক আলোচনা শেষে পরে টেস্ট পেপার সলিউশন নিয়ে টিউটোরিয়াল প্রোভাইড করার, যেটি হবে ক্লাস 10-দের স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে। আমি যখন ক্লাস 9-এ প্রথম উঠি, ক্লাস 9-এ যখন আমি প্রথম ফিজিক্স বই পাই, আমাদের সময় ফিজিক্স বইয়ের চ্যাপ্টার ছিল 25টি। আমাদের কন্টেন্টও ছিল অনেক বেশি। তোমাদের চ্যাপ্টার সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে, তোমাদের কন্টেন্টের পরিধিও কমিয়ে ফেলা হয়েছে। সো আমি প্রথম বইটি হাতে পাওয়ার পরে আমার যা মনে হয়েছিল যে ফিজিক্স হচ্ছে পুরোটাই ম্যাথমেটিক্যাল রিলেটেড একটি সাবজেক্ট, এবং এই সাবজেক্টে চাইলে আউট অফ 100 পাওয়া সম্ভব। অনেকে আমার সাথে ডিসএগ্রি করতে পারো, বাট কথাটি সত্য। যারা এসএসসি পরীক্ষার্থী তারা জানো কথাটি আমি কেন বলছি। তোমাদের সৃজনশীলে যদি শেষের দুটি প্রশ্নে যদি দুটি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে ফিজিক্সের, এবং তোমরা যদি সেই ম্যাথমেটিক্সগুলোকে পারফেক্টলি টু দ্য পয়েন্টে যদি করতে পারো, এখানে নাম্বার কাটার কোনো চান্স নেই। সো তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে এই অধ্যায়ের প্রত্যেকটি টার্ম ভালোভাবে বুঝে বেসিক ক্লিয়ার করে তারপর সামনে আগানো। অল ওভার ফিজিক্সের বেসিক এবং বেসমেন্ট ক্লিয়ার করার জন্য এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। ওকে, আমি আমার এই টিউটোরিয়ালে চেষ্টা করব এই অধ্যায়ের মেইন যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার। অবশ্যই তোমরা এই টিউটোরিয়াল সম্পর্কে তোমাদের মতামত দিবে। তোমাদের যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমাদের স্বার্থেই টিউটোরিয়ালগুলো করা। সো তোমরা উপকৃত হলেই আমি উপকৃত হব। তো চলো এক নজরে আমরা এই অধ্যায়ের টপিকসগুলো দেখে নিই। এই অধ্যায়টির টাইটেল যত ছোট, অনলি 2 ওয়ার্ডস গতি, এই অধ্যায়টির বিস্তৃতি সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্স ঠিক ততটাই ইম্পর্টেন্ট এবং ততটাই বিস্তৃত। এই অধ্যায়ের মেন টপিকসগুলো কী কী? প্রথমে আমাদেরকে জানতে হবে স্থিতি এবং গতি কী, একে আমাদের গতির প্রকারভেদ, দূরত্ব, সরণ, স্কেলার ভেক্টর রাশি, ত্বরণ মন্দন, গতির সমীকরণ সহ টোটাল 8টি পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। আমি চেষ্টা করব গতির সমীকরণ নিয়ে আলাদা আরেকটি টিউটোরিয়াল প্রোভাইড করার। সো এই টিউটোরিয়ালে আমি গতি সমীকরণ নিয়ে কোনো আলোচনা করব না তেমন, শুধু তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। সো প্রথমে আসি, স্থিতি এবং গতি কী। স্থিতি এবং গতি সম্পর্কে জানতে হলে তোমাদেরকে দুটো টার্ম খুব পারফেক্টলি বুঝতে হবে, সেটি হলো রেফারেন্স স্ট্রাকচার এবং রিলেটিভিটি। রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো এবং রিলেটিভিটি বা আপেক্ষিকতা। তার মানে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল সেটি নির্ণয় করতে হলে আমাকে আরেকটি বস্তুর সাপেক্ষে একে বিবেচনা করতে হবে, এবং সেই বস্তুটিকে আমি ধরে নিব অ্যাজ এ রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোটি কি? ধরে নিলাম একটি বস্তু স্থির অবস্থায় রয়েছে। ওকে, ধরে নিলাম তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি, তোমার সাপেক্ষে আমি গতিশীল। খেয়াল করে দেখো, তুমি স্থির অবস্থানে রয়েছো, ইউ আর দ্য রেফারেন্স স্ট্রাকচার, এবং আমি গতিশীল। সো তোমার সাপেক্ষে আমি গতিশীল, বাট আমি গতিশীল, আমার সাপেক্ষে তুমিও কিন্তু গতিশীল। ওকে, কারণ আমার সাপেক্ষে তোমারও এবং তোমার অবস্থানের কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি আরেকটি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা বস্তুটিকে গতিশীল বলবো। আর যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে বস্তুটিকে আমরা স্থির বলবো। কি একটু অন্যরকম লাগছে? জাস্ট এই এক্সাম্পলটি শোনো। ধরে নাও দুটো ট্রেন একই স্পিডে পাশাপাশি যাচ্ছে দুটো রেল লাইন ধরে, এবং দুটো রেল গাড়িতে দুজন বন্ধু সামনাসামনি মুখোমুখি হয়ে চাকাচ্ছে। ওকে, তাহলে তাদের কি অবস্থানের পরিবর্তন হবে? একটু খেয়াল করে দেখো, হবে না কিন্তু, কারণ দুটো রেলগাড়ি একই সময় যাচ্ছে, তারা মুখোমুখি বসে আছে। তার মানে যেহেতু তারা দুজনই গতিশীল,
গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুকে আমরা কি বলবো? স্থির বলবো, কারণ অবস্থানের পরিবর্তন হচ্ছে না। ওকে, সহজে যদি বলি তার মানে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটি বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বা দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটলে তাকে আমরা বলবো গতিশীল। আর যদি সেই ক্ষেত্রে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে বলবো আমরা স্থিতি। যেমন তুমি চলন্ত গাড়িতে রয়েছো, তুমি দেখছো প্রকৃতি তোমার পিছনের দিকে চলে যাচ্ছে বা সব কিছু তোমার পিছনের দিকে চলে যাচ্ছে। সো ইন দ্যাট কেস তোমার সাপেক্ষে ওই প্রকৃতি হচ্ছে গতিশীল, আবার প্রকৃতির সাপেক্ষে তুমি হচ্ছ গতিশীল। আর রিলেটিভিটি ব্যাপারটা কি? আপেক্ষিকতা। রিলেটিভিটি হচ্ছে কোনো স্পেসিফিক টাইমে স্পেসিফিক প্লেসে একটি স্পেসিফিক বস্তুর যে ডাটা বা ইনফরমেশন তাকে আমরা বলবো রিলেটিভিটি বা আপেক্ষিকতা। আমি আবার বলছি, একটি স্পেসিফিক টাইমে একটি স্পেসিফিক প্লেসে কোনো স্পেসিফিক বস্তুর যে ডাটা বা ইনফরমেশন আমরা পাবো সেই ইনফরমেশনকে আমরা বলবো আপেক্ষিকতা। তো এই ক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি অনেকটা এরকম যে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, কোনো স্থিতি পরম নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটি 100% ট্রু, কারণ তুমি যে রেফারেন্স স্ট্রাকচারকে স্থির বা গতিশীল ধরছো তুমি তাকে কখনোই পার্মানেন্টলি স্থির অথবা গতিশীল বলতে পারবে না। কারণ আমি ধরে নিলাম আমার ল্যাপটপটি স্থির অবস্থানে রয়েছে, বাট একটু খেয়াল করে দেখো এই ল্যাপটপটিও কিন্তু গতিশীল, কারণ পৃথিবী কিন্তু স্পিড আকারে খুব স্পিডিভাবে ঘুরছে সূর্যের চারিদিকে। সো পৃথিবীর সাপেক্ষে বস্তুটি কিন্তু গতিশীল, তাই না? আমার সাপেক্ষে বস্তুটি আবার স্থির। সো যে বস্তুটি স্থির কি গতিশীল আমি পার্মানেন্টলি ধরতে পারছি না, সো এই ব্যাপারটি হচ্ছে কি অ্যাকচুয়ালি আপেক্ষিক। ওকে, তার মানে কোনো কিছুই পার্মানেন্টলি স্থির নয়, কোনো কিছুই পার্মানেন্টলি গতিশীল নয়, সব কিছুই হচ্ছে আপেক্ষিক। ব্যাপারটি কি ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে আমরা যাই গতির প্রকারভেদে। একটু যদি আমরা স্ক্রিনের দিকে তাকাই, ওকে, গতিকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। সেই টাইপগুলো হচ্ছে কী? রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। ওকে, এগুলো তোমরা খুব সহজে বলতে পারবে। রৈখিক গতি বা লিনিয়ার মোশন যাকে বলা হয় ইংরেজিতে লিনিয়ার মোশন, সরল রেখায় যে কোনো গতিশীল বস্তুর গতি হচ্ছে রৈখিক গতি, যেমন রেল লাইনের গতি, এর আগেই এক্সাম্পল দিয়েছিলাম। ঘূর্ণন গতি কোনটি? ঘূর্ণন গতি হচ্ছে যে গতিটি ঘূর্ণায়মান, যেমন আমরা বলতে পারি কি, বা সার্কুলার মোশন যাকে বলা হয়। সার্কুলার মোশন কোনটি? যেমন ফ্যান ঘুরছে, এই গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, সুতরাং পৃথিবীর গতিটিও কি ঘূর্ণন গতি, যে আহ্নিক গতি বা বার্ষিক গতি, বোথ অফ দেম আর সার্কুলার মোশন। ওকে, চলন গতি, এনি টাইপ অফ গতিকে আমরা কি বলতে পারি? চলন গতি বলতে পারি। এবার আসো পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। এই দুটি গতির মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে, আবার কিছু ডিসিমিলারিটিসও রয়েছে। সেগুলো কীরকম? পর্যাবৃত্ত গতিটি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো একটি বিন্দুকে একটি বস্তু একই দিক থেকে বারবার কী করে পর্যবেক্ষণ করে। যেমন আমি যদি ফ্যানের কথা চিন্তা করি, তুমি ফ্যানের এক প্রান্তে দাঁড়িয়ে আছো, ফ্যানটি ওই পাখাটি বারবার তোমাকে ওই প্রান্ত থেকে একদিক থেকে কী করবে? প্রদক্ষিণ করবে। ওই ঘূর্ণনগুলিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে একদিক থেকেই ঘুরছে, বারবার ঘুরছে তো ঘুরছে, তাই না? এই গতিগুলোকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতিটি কেমন? স্পন্দন গতিটি হচ্ছে তার যে পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে যাবে, বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে যাবে। তার মানে স্পন্দন গতি কিন্তু ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি, বাট এই ক্ষেত্রে হবে কি একই দিক থেকে বারবার প্রদক্ষিণ করবে না। ওকে, যেমন সরল দোলক, তোমরা যদি সরল দোলক চিনে থাকো, সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতি। এর একটি এক্সাম্পল তোমাদেরকে দিয়ে একটি স্টোরি রয়েছে, সেই স্টোরির মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটি ক্লিয়ার করা যাবে। তা হলো, একবার এক রোগীকে ডাক্তার বললেন যে আপনি এই বর্গাকার পুকুরকে ডেলি একবার প্রদক্ষিণ করবেন আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তো তিনি কি করলেন? প্রথম দিন বর্গাকার পুকুরটিকে 1 চক্কর দিলেন, দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিন দিলেন, বাট 4th ডেতে গিয়ে তিনি বললেন না, প্রতিদিন আর আমি কী করবো না, পুকুরটি 1 চক্কর দিব না। তিনি ওই দিন কী করলেন? পুকুরটির অর্ধেক গেলেন, অর্ধেক গিয়ে আবার ওই পথে ফেরত আসলেন। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে তিনি প্রথম যখন চক্কর দিচ্ছিলেন সেটি ছিল পর্যাবৃত্ত গতি, বাট 4th ডেতে গিয়ে তিনি যখন কী করলেন? অর্ধেক গিয়ে আবার ফেরত চলে আসলেন। ডিস্টেন্স একই তিনি অতিক্রম করেছেন, কিন্তু তার গতিটি হয়ে গেছে স্পন্দন গতি, কারণ তিনি যে পথে গিয়েছেন সেই পথে আবার তিনি ফেরত এসেছেন। ওই গতিকে আমরা বলবো স্পন্দন গতি। ক্লিয়ার? ওকে, তা এরপর আমাদেরকে যা পড়তে হবে তা হচ্ছে, আমি একটু জুম করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমাদেরকে পড়তে হবে দূরত্ব এবং সরণ।
ওকে, এই দূরত্ব এবং স্মরণের মধ্যে অনেকেরই খুব কনফিউশন সৃষ্টি হয়, অনেকেই জিনিসগুলো বুঝতে পারো না। আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই, আমি তোমাদেরকে কনসেপ্টটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দূরত্ব এবং স্মরণ, দূরত্ব মিন্স ডিস্টেন্স, স্মরণ মিন্স ডিসপ্লেসমেন্ট। তো দূরত্ব আমরা কাকে বলবো? আমি ধরে নিলাম এ এবং বি দুটি বিন্দু দুই জায়গায় রয়েছে, তো আমি তোমাকে বললাম এ এবং বি এর মধ্যে দূরত্ব নির্ণয় করার। ওকে, আমি 4 জনকে দিলাম দায়িত্বটি। তো প্রথমজন কী করলো, সে এ থেকে বিতে গেল কোন পথে? এই যে এই পথে, এস আকৃতি যে পথ, সেই পথে সে এ থেকে বিতে গেল এবং এখানে তার ডিস্টেন্স হলো কত? 12 মিটার। দ্বিতীয়জন কী করলো, সে এইভাবে না গিয়ে সে এই পথে গেল। ওকে, এইখানের ডিস্টেন্স হলো কত মিটার? 20 মিটার। আরেকজন কী করলো, সে এইভাবে গেল এবং তার ডিস্টেন্স হলো 9 মিটার। এই যে তিনজন, এই তিনজন যে ভিন্ন ভিন্ন ওয়েতে এ থেকে বিতে গেল, অ্যাকচুয়ালি এ থেকে বিতে যাওয়ার হাজার রকমের ওয়ে করতে পারা যাবে, তার কোনো শেষ হবে না। এবং এই হাজার রকমের যে ডিস্টেন্স, প্রত্যেকটিকেই বলা হবে দূরত্ব। ডিস্টেন্স মানে হাজার রকম ওয়েতে আমি যে যাচ্ছি তাকে বলা হবে কি? ডিস্টেন্স বা দূরত্ব। বাট একজন কি করলো, সে এ থেকে বিতে স্ট্রেট ফরওয়ার্ড নির্দিষ্ট দিকে, একটু খেয়াল করে দেখবে, সে নির্দিষ্ট দিকে বিতে পৌঁছালো স্ট্রেট লাইন এবং তার দূরত্ব হলো 7 মিটার। তাহলে এই যে এ থেকে বিতে গেল এবং এখানে যে ন্যূনতম দূরত্ব 7 মিটার, এই দূরত্বকে আমরা বলবো স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। তার মানে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হচ্ছে কি? স্মরণ। আর বাকি সবগুলোই হচ্ছে ডিস্টেন্স। তুমি যে কোনো ওয়েতে যাও, প্রত্যেকটি হচ্ছে ডিস্টেন্স, বাট ন্যূনতম যে দূরত্ব, সেই দূরত্বটিকে বলা হচ্ছে স্মরণ। ক্লিয়ার? ওকে, এরপরে আমাদেরকে জানতে হবে দ্রুতি এবং বেগ সম্পর্কে। দ্রুতি মিন্স হচ্ছে স্পিড অ্যান্ড বেগ মিন্স হচ্ছে ভেলোসিটি, এবং বোথ অফ দেমকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি হচ্ছে কি? নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, এবং বেগ কি? বেগ হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত স্মরণ। ওকে, একটু খেয়াল করে দেখো, ডিস্টেন্সের বেলায় কোনো দিক আমি কী করিনি? আইডেন্টিফাই করিনি। ও আই এম সরি, আমি তোমাদেরকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে বলতে ভুলে গিয়েছি। স্কেলার রাশি হচ্ছে সেই রাশিগুলো, যেই রাশিগুলোকে নির্ণয় করার জন্য দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দিয়ে নির্ণয় করা যায়, সেই সকল রাশিকে বলা হচ্ছে স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কোনগুলো? যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেই সকল রাশিকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, যেমন তোমার ওজন কত বা তোমার ভর কত, ধরে নিলাম 60 কেজি। সো এই 60 কেজি মাপতে কি কোনো দিকের প্রয়োজন হচ্ছে? সো অবভিয়াসলি তোমার ভর, এটি হচ্ছে স্কেলার রাশি। ওকে, এবং আমি যদি বলি গাড়িটির ব্যাগ কত, ওকে, ব্যাগ বলতে কিন্তু বোঝাচ্ছে নির্দিষ্ট দিকে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তার এই দিকে যেতে কতটুকু সময় লেগেছে, সেই ক্ষেত্রে ব্যাগ হবে ভেক্টর রাশি, কারণ এখানে দিকের কি রয়েছে? ইফেক্ট রয়েছে। ক্লিয়ার? তার মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি ক্লিয়ার? সহজ বাংলায় স্কেলার রাশি নির্ণয় করতে দিকের প্রয়োজন হবে না, ডিরেকশনের কোনো ইনফ্লুয়েন্স নেই, কিন্তু ভেক্টর রাশিতে অবশ্যই আমার ডিরেকশন কী করে দিতে হবে? ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ যে রাশি নির্ণয় করতে আমার মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেই সকল রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। ওকে, তাহলে চলে আসি এবার দ্রুতি এবং বেগে। দ্রুতি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, দ্যাট মিনস হচ্ছে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো দ্রুতি। আর বেগ হচ্ছে সেই সকল, বেগ তাকেই বলবো নির্দিষ্ট সময় অতিক্রান্ত স্মরণ। যেহেতু স্মরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, যেহেতু এখানে দিক নির্দেশ করা, আইডেন্টিফাই করে দেওয়া, সুতরাং বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি এবং দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এখানে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ওকে, তোমাদের একটি কমন কোশ্চেন তোমরা পাবা, সেই কোশ্চেনটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বোঝায়। তোমরা যেহেতু নতুন, তোমরা এই প্রশ্নটি অনেকবার পাবে। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে, এই যে আমি দ্রুতি যদি হিসাব করি, মনে করো একটি বস্তু, মনে করো আমি এ থেকে বিতে আসতে আমি ধরে নিলাম 40 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? অবশ্যই সেখানে তার দ্রুতি হয়েছে, ব্যাগ হয়েছে। আমি দ্রুতির কথা যদি চিন্তা করি, এই 40 সেকেন্ডের মধ্যে আমি তোমাকে ফিক্সড করে দিলাম যে 23তম সেকেন্ডে তার দ্রুতি কত ছিল। খেয়াল করবে, 23তম সেকেন্ডে, নট ফার্স্ট 23 সেকেন্ড, প্রথম 23 সেকেন্ডে নয়, আমি বলে দিয়েছি 23তম সেকেন্ডে তার দ্রুতি কত ছিল। সেই 23তম সেকেন্ডে যে দ্রুতি, তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তার মানে কোনো বস্তুর যে কোনো মুহূর্তের দ্রুতিকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আবার বলছি, আমি যদি বলে দিই 23তম সেকেন্ড, বা আমি যদি বলে দিই 20তম সেকেন্ড, তার মানে হচ্ছে সেই 1 সেকেন্ডের যে দ্রুতি, সেই দ্রুতিটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, নট হোল টাইম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের টপিকে।
পরের টপিকটি হচ্ছে ত্বরণ এবং মন্দন। তো ত্বরণকে কী বলা হয় অ্যাকচুয়ালি, সহজে যদি বলি, কোনো বস্তুর বেগ বৃদ্ধি বা হ্রাস পাওয়ার যে হার তাকে বলা হয় ত্বরণ, বা বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। হতে পারে সেটি ধনাত্মক, হতে পারে সেটি ঋণাত্মক। ধনাত্মক এবং ঋণাত্মক কীভাবে হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরে নিলাম সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা তাকে বলবো ত্বরণ বা ধনাত্মক ত্বরণ, হুইচ ইজ অ্যাক্সেলারেশন। এবং যদি সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাস পায়, তাহলে তাকে আমরা বলবো মন্দন। ওকে, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। ধরো একটি বাস স্থির অবস্থানে ছিল। ওকে, বাসটি স্টার্ট হলো, তার মানে এই বাসটির বেগ আস্তে 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 কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো ত্বরণ। বাট সামনে সিগন্যাল পড়লো, বাসটি আবার কী করবে, ড্রাইভার ব্রেক ধরবে। ব্রেক ধরলে ওই মোমেন্ট থেকে বাসটির গতি আবার কী পেতে থাকবে, হ্রাস পেতে থাকবে, এবং এই হ্রাস পাওয়াকে আমরা বলবো মন্দন। ক্লিয়ার? আমি এখানে একটি ইকুয়েশন লিখেছি, তোমরা যারা নতুন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে এ মিনস হচ্ছে ত্বরণ, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এবং টি হচ্ছে সময়। ওকে, তার মানে ত্বরণকে নির্ণয় করতে হবে কীভাবে, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হবে এবং টাইম দ্বারা তাকে ডিভাইড করতে হবে। মন্দনের ক্ষেত্রে একই সূত্র, কিন্তু মন্দনের বেলায় তোমার রেজাল্টটি ঋণাত্মক আসবে। কেন আসবে একটু খেয়াল করে দেখো। বাসটি যখন স্থির অবস্থানে ছিল, স্থির অবস্থানটি হচ্ছে তার আদি বেগ, আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার মানে শেষ বেগটি অবশ্যই আদি বেগ থেকে কী হবে, বেশি হবে। ওকে, তো বেশি সংখ্যা থেকে আমি যদি ছোট সংখ্যা বিয়োগ করি, অবভিয়াসলি রেজাল্টটি কী আসবে, পজিটিভ আসবে। আর যখন বাসটি ব্রেক ধরা শুরু করলো ওই মোমেন্ট থেকে, তার মানে তার আদি বেগ থেকে শেষ বেগটি কী হবে, কম হবে। ভি, তার মানে হচ্ছে ভি এর মান কী হবে, কম হবে। অবশ্যই তুমি যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করো বা যোগ করো, রেজাল্ট আসবে আলটিমেটলি মাইনাস। ওকে, এরপরে তোমাদের এই অধ্যায়ে যা পড়তে হবে তা হচ্ছে গতি সমীকরণ। আমি চেষ্টা করব গতি সমীকরণের প্রত্যেকটির প্রতিপাদন নিয়ে আলাদা আরেকটি টিউটোরিয়াল তোমাদেরকে প্রোভাইড করার। ওকে, যদি তোমরা আমার এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হও, তোমাদের যদি আমি ওইভাবে রেসপন্স পাই, অবশ্যই আমি চেষ্টা করব গতি সমীকরণ নিয়ে আরেকটি টিউটোরিয়াল তৈরি করার। এবং এই 4টি গতি সমীকরণ তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এদের হিউজ ব্যবহার রয়েছে তোমাদের এসএসসি লেভেলে। প্রথম সূত্রটি কি? প্রথম সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেকেন্ড ওয়ান ইজ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। থার্ড ওয়ান ইজ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। এবং প্রত্যেকটি সূত্রেরই কী রয়েছে, প্রতিপাদন রয়েছে। আই উইল এক্সপ্লেন ইট ইন মাই নেক্সট টিউটোরিয়াল। ওকে, এরপরে তোমাদের যা পড়তে হবে সেটি হচ্ছে পরন্ত বস্তুর গতি। যদিও আমি স্লাইডে অ্যাড করিনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরন্ত বস্তুর গতি, এই গতি সম্পর্কিত সূত্র, 3টি সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই। তিনি হচ্ছেন ইতালির একজন বিজ্ঞানী। তো তিনি একটি হেলানো বিল্ডিং থেকে বিভিন্ন ভরের কয়েকটি বস্তুকে তিনি কী করেন, মাটিতে পড়তে দেন, এবং সেখান থেকে তিনি 3টি সূত্রে উপনীত হন। সিমিলার আমরা নর্মালি জানি কি, যদি একটি কলম এবং একটি পেজ যদি আমি হাতে নেই, কলম এবং পেজ যদি আমি ছেড়ে দিই, অবশ্যই কলমটি আগে মাটিতে পড়বে এবং পেজটি পরে পড়বে। কিন্তু কেন? পেজের উপরে যে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার কাজ করছে, কলমটির উপরে একই কাজ করছে, তাহলে হয় কলমটি আগে পড়বে, কারণ এর ভর বেশি। সো বিজ্ঞানী গ্যালিলিও তিনি যে 3টি সূত্র প্রবর্তন করেন, তার প্রথমটি 3টির মধ্যেই 3টি টার্ম কমন। প্রথমটি হচ্ছে স্থির অবস্থান থেকে, দ্বিতীয়টি হচ্ছে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত। ওকে, আমি আবার বলছি, এই 3টি টার্ম খেয়াল রাখবে, স্থির অবস্থান থেকে, বিনা বাধায়, মুক্তভাবে পরন্ত। তো এখানে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বলতে বোঝাচ্ছে যে পেজটি যে এভাবে হেলে দুলে পড়ার কারণটি কী? কারণটি হচ্ছে পেজে বায়ুর একটি চাপ কাজ করে। যেহেতু পেজের ভর কম, সেই বায়ুর চাপটি উপেক্ষা করে তার নিচে পড়তে সময় বেশি লাগছে। আর কলমের যেহেতু ভর বেশি, বিধায় সে কলমটি আগে পড়ে যাচ্ছে। যাই হোক, তিনি যে প্রথম সূত্র দেন, প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে পেজ এবং কলম যদি কোনো প্রকার বায়ু চাপ না থাকে, একসময় ছেড়ে দিলে তারা একই সাথে পড়বে। অ্যান্ড দ্যাটস ট্রু। তুমি যদি এরকম পরিবেশ এনভায়রনমেন্ট করতে পারো, অফকোর্স একটি পেজ বা পাখির পালক এবং একটি কলম ছেড়ে দিলে একই সময়ে তারা মাটিতে পড়বে। এবং তার দ্বিতীয় যে সূত্রটি ছিল একই, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। এবং এটা হওয়ারই কথা। কেন ভি সমানুপাতিক টি কেন হবে না? কারণ এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে। সেই ত্বরণটা কি?
একই ফিক্সড। আর ত্বরণ যদি ফিক্সড থাকে বেগ বৃদ্ধির হারটিও কী হবে, সমান হবে, সুতরাং v সমানুপাতিক t হবে। অ্যান্ড তার লাস্ট যে সূত্রটি ছিল সেই সূত্রটি ছিল যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্বটি হবে সময়ের বর্গের সমানুপাতিক। বস্তুটি নিচের দিকে পড়ছে, আমরা এই ইকুয়েশনটিকে লিখি h সমানুপাতিক টি স্কোয়ার, h প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, তার মানে যে অতিক্রান্ত দূরত্বটি হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটি ছিল তার থার্ড ল। আমি আমার পরের ভিডিওতে আরও ডিটেলস এইগুলো নিয়ে আলোচনা করে দিব। আজকের টিউটোরিয়ালে আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের বেসিক পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরার। যারা নতুন দেখছো অবশ্যই এখানে ভয় পাওয়ার কিছু নেই, জিনিসগুলো খুবই সহজ। আর ফিজিক্সের একটি মজার ব্যাপার হলো ফিজিক্স কিন্তু মুখস্থ করা লাগে না। তুমি যদি বুঝো, একবার যদি বুঝে যাও, তুমি রিভিশন না দিলেও তুমি জিনিসটি 100% লিখতে পারবে এবং মজা নিয়ে পড়তে হবে। ফিজিক্স কিন্তু মজার সাবজেক্ট, যদি বোঝা যায় তাহলে ফিজিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট মজার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। কারণ কেমিস্ট্রিতে তোমার ইকুয়েশন মনে রাখতে হয়, ইকুয়েশন বুঝতে হয়। বায়োলজিতে তোমাকে অনেকগুলো টার্ম, নতুন টার্মগুলো তোমাকে মনে রাখতে হয়। বাট ফিজিক্সে তুমি যদি ইকুয়েশনের ফার্স্ট লাইন থেকে 2-3 লাইন তুমি যদি বুঝে ফেলতে পারো, লাস্ট লাইন পর্যন্ত তুমি ইজিলি চলে আসতে পারবে। ওকে, তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আরও একবার, এবং যারা পড়াশোনা স্টার্ট করেছো তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, মজা নিয়ে পড়বে। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।